নমস্কার, আমি জয়তী স্বাস্থ্যসাথী থেকে এবং আজকে আপনাদের সঙ্গে যার পরিচয় করিয়ে দেব তিনি হচ্ছেন ডক্টর সন্দীপ মণ্ডল। যে বিষয় নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো সেটি এই মুহূর্তে সকলের জানা, হয়তো টার্মটার সঙ্গে সকলে পরিচিত, সেটি হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। কালকে এই শব্দটা আমরা অনেকেই এই শব্দের সঙ্গে পরিচিত হয়েছি। ডাক্তারবাবু, যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এটা কি ধরনের রোগ? ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস হচ্ছে লাং ফাইব্রোসিস গ্রুপের একটা রোগ। ইডিওপ্যাথিক কথাটার অর্থ হলো যার কোনো উৎস জানা যায় না, কারণ জানা যায় না। লাং ফাইব্রোসিস গ্রুপে অনেক রকমের লাং ফাইব্রোসিস হয়। তার মধ্যে আমাদের দেশে সব থেকে কমন যে দুটো ভ্যারাইটি, তার মধ্যে একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিসের পরবর্তী লাং ফাইব্রোসিস, এবং আরেকটা যেটা হচ্ছে কমনলি আমাদের দেশে একটা অ্যালার্জির কারণে লাংসে একটা রিয়াকশন হয়, সেখানেও ফাইব্রোসিস হয়, যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষার নাম হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। এবং এই দুটো রোগ আমাদের দেশে ফাইব্রোসিসের বড় কারণ। ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস এই পালমোনারি ফাইব্রোসিসেরই একটা পার্ট, যে অংশটার কোনো আপাত দৃষ্টিতে কারণ জানা যায় না, এবং সেই রোগের মূল চিকিৎসা কিছু কিছু অংশ রয়েছে ওষুধপত্র দিয়ে, কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে নিয়মিত মেডিকেল সুপারভিশন। এবার আমরাও ছিলাম ক্ষেত্রেই যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে এই রোগটির সেই অর্থে কোনো ওষুধ ওই রকম ভাবে আলাদা কিছু নেই। এটা কতটা সত্যি? এখনো পর্যন্ত খুব স্পেসিফিক্যালি ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের জন্য আমাদের দেশে দুটো ওষুধ ব্যবহার হয়, এবং সেটা মোটামুটি গ্লোবালি। কারণ এই দুটো ওষুধ কিছু অংশে কাজ করে, মানে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস একটা প্রোগ্রেসিভ এবং ইরিভার্সিবল, এই দুটো টার্ম ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার তার অবনতি হয় এবং তার খুব কম অংশই ফিরে আসে। এই ওষুধ দুটো সেই ইরিভার্সিবল এবং প্রোগ্রেসিভ পার্টটাকে স্লো ডাউন করে, অর্থাৎ যে দ্রুততার সাথে শারীরিক অবনতি হতে পারত সেটাকে আটকায়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনসে এগুলো হেল্প করে। এটা কোন বয়সের মানুষদের মধ্যে বেশি ছড়িয়ে পড়তে পারে বা কাদের হওয়ার চান্সটা বেশি থাকে? সাধারণভাবে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস লেটার স্টেজ অফ লাইফ মানে বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তবে যেটা বললাম যে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস অনেক সময় যেহেতু কারণ জানা যায় না, সেহেতু এজ গ্রুপ ডিফাইন নয় বা স্পেসিফিক বয়স সম্পর্কে আমরা বলি না। তবে রিসেন্টলি লাস্ট প্যান্ডেমিকেও কিন্তু একটা সিগনিফিকেন্ট পোর্শনের ক্ষেত্রে পালমোনারি ফাইব্রোসিস, দ্যাট ইজ কোভিড ইনডিউসড পালমোনারি ফাইব্রোসিস দেখা গেছে, এবং যেটা বাই নেচার অনেকটা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসের মতোই, অর্থাৎ সিমিলারলি বিহেভ করে। এবং সেখানে তো কোভিড এর এফেক্ট আমরা জানি যে বিভিন্ন এজ গ্রুপেই সবাই সমানভাবে প্রায় এফেক্টেড হয়েছে। সেখানে কোভিড ফাইব্রোসিস আমরা অনেক ইয়ং বয়স থেকেও দেখতে পাই। বেশ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা এখন যে সময়টা দিয়ে যাচ্ছি এই সময়টা মোটামুটি লাংস ইনফেকশন ছোট থেকে বড় সকলের মধ্যেই কম বেশি রয়েছে। এটা কি কোনোভাবেই যদি আমরা শুধু এই বিষয়টাতে না আটকাই এবং যদি একটু লাংসটাতে আমরা একটু খেয়াল দিই, কি করলে এই ধরনের রোগকে একটু হলেও দূরে রাখা যায়? ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, যেটা আমি আবার বললাম যে নামের মধ্যেই আছে, এর কোনো কারণ জানা যায় না। তবে কিছু কিছু রোগের সাথে এই পালমোনারি ফাইব্রোসিস পার্টটার যোগাযোগ আছে, বিশেষ করে যেমন অটোইমিউন রোগ, আর্থ্রাইটিস যেগুলো হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং আদার অটোইমিউন রোগ লাইক এসএলই, স্ক্লেরোডার্মা, এই বিভিন্ন অটোইমিউন রোগের সাথে কিন্তু পালমোনারি ফাইব্রোসিসের যোগ আছে, এবং যার জন্য
সেই রোগগুলো থাকলে এবং তার চিকিৎসা করার সাথে সাথে সেগুলো আলাদা করে ফুসফুসকে আলাদা করে দেখতে হয় যেখানে যে তার কোনো পরিবর্তন হচ্ছে কিনা। তেমনি ভাবে কোনো প্রোটেকশন আমি এইভাবে বলবো না যেখানে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস আটকানো যাবে। তবে এই বর্তমান যে পরিস্থিতি, যে ওয়েদার, যে পলিউশন, এর হাত থেকে যদি বাঁচা যায়, বাঁচার জন্য যথেষ্ট পরিমাণ প্রোটেকশন দিতে হবে, অ্যাডিকুয়েট protection against the cold, specifically adequate protection against pollution, air pollution যার একটা বড় পার্ট। সেই প্রোটেকশন নিলে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস না হলেও অন্যান্য ফুসফুসের যে রোগ তার থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া যাবে। এবং যেটা আপনি বলছিলেন যে এইটার সেই অর্থে যেহেতু কোনো চিকিৎসা নেই এবং কিভাবে হচ্ছে আমরা জানতে পারি না, ফলে তার আলাদা করে কিছু প্রিকশন আমরা পাচ্ছি না। কিন্তু যদি আপনাকে সামনে পেয়েছি এবং সেই জায়গা থেকে প্রশ্নটা করি যে এই সময়টা, এই যে শীতটা পড়ছে, এই জায়গা থেকে লাংসকে ভালো রাখতে গেলে কি কি করণীয়, এটা যদি আপনি একটু আমাদের দর্শকদের একটু বলেন। এখন যেটা হচ্ছে, একটা হচ্ছে যে টেম্পারেচার ভ্যারিয়েবিলিটি খুব বেশি সারাদিনে, সকালবেলা ঠান্ডা, দুপুরবেলা আবার গরম, আবার বিকালবেলা ঠান্ডা। এই টেম্পারেচার ভেরিয়েবিলিটিকে খেয়াল রেখে উপযুক্ত জামা কাপড় এবং প্রোটেকশন ক্যারি করতে হবে যাতে ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে এয়ার পলিউশন, বিশেষ করে ভালনারেবল গ্রুপ, বয়স্ক মানে এবং বাচ্চারা, স্কুল গোয়িং চাইল্ড স্পেসিফিক্যালি, এবং যাদের কোনো ধরনের লাংসের রোগ আছে অথবা বারবার ঠান্ডা লাগায় ভোগেন অথবা বাড়িতে লাংসের রোগের হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে আমি সবসময় বলবো যে ইউজ মাস্ক আউটডোর্স, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন, বিকজ সেই মাস্ক আপনাকে কিন্তু এই পলিউশন এক্সপোজার থেকে অনেকাংশে বাঁচিয়ে দেবে। এবং পলিউশন এক্সপোজার কমে গেলেই কিন্তু আপনার লাংস অনেকাংশে সুস্থ থাকবে। তার সাথে ডেফিনেটলি হেলদি ডায়েট, যথেষ্ট পরিমাণে ফল, শাকসবজি এবং যথেষ্ট পরিমাণে জল, এগুলো কিন্তু লাংসের হেলথ মেনটেন করতে হেল্প করবে। আপনি খাওয়ার কথা বললেন, যেটা আমার মনে হয় একটা প্রসঙ্গ খুব আসা উচিত। আজকেও আমরা পড়ছিলাম যে স্পেশালি এই অসুখটার ক্ষেত্রে বা লাংসের ক্ষেত্রে তো অবশ্যই ধূমপান একদমই বন্ধ রাখা উচিত। এবং এই রোগটি ক্ষেত্রে বা আমি জানি না লাংসের ক্ষেত্রে কিনা, অ্যাসিডিটির একটা সমস্যা থাকে যেটাতে এই সমস্যা বাড়ে, এইরকম কোনো বিষয় আছে কি? অ্যাসিডিটির একটা বিশেষ অংশ আছে যেটাকে আমরা বলি রিফ্লাক্স ডিজিজ, যেখানে অনেক সময় আমরা দেখি যে খাবার পরে মনে হচ্ছে খাবার বা একটা টক ভাব ভেতর থেকে উপর দিকে উঠে আসছে, জ্বালা করছে। এই ধরনের রোগটাকে বলা হয় রিফ্লাক্স ডিজিজ। এবং রিফ্লাক্স ডিজিজ লাংসে বিশেষত অ্যাজমা এবং সিমিলার রোগকে বাড়াতে সাহায্য করে। সাহায্য মানে রোগটা বেড়ে যায়, রোগীর সাহায্য হয় না, কিন্তু রিফ্লাক্স ডিজিজ রোগটাকে বাড়িয়ে দেয়। এবং সেই জন্য অ্যাজমা রোগীদের ক্ষেত্রে রিফ্লাক্স ডিজিজ কন্ট্রোল করা খুব জরুরি। এবং আরেকটা যেটা আমি বলতে চাইছিলাম যে খাবার দাবার মানে ডিফারেন্ট কম্পোনেন্টস অফ দ্য ফুড চেইন, যেখানে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস দ্যাট ক্যান বি টেকেন ফ্রম ফ্রুট এবং ডিফারেন্ট ভেজিটেবলস, কালার্ড ভেজিটেবলস, এইগুলোর দিকে একটু খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আপনি সময়টা আমাদের দিলেন। এবং যেটা এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজনীয় বিষয় ছিল সেটা হচ্ছে আমরা আমাদের লাংসকে কিভাবে ভালো রাখবো, সেটা আপনার থেকে কিছুটা পরামর্শ আমরা পেলাম। এবং এই সময়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।